আমরা অনেকেই প্রশ্নগুলো তুলেছি যে পুরনো মামলাগুলো শুধু ডিজিটাল নিরাপত্তা আইনের না, শুধু সাইবার সিকিউরিটি আইনের না, এমনকি তথ্য প্রযুক্তি আইনের মামলাগুলো, সেই কুখ্যাত 57 ধারা, সেগুলো এখন পর্যন্ত কিন্তু সিস্টেমের মধ্যে পড়ে আছে। মামলাগুলো বিচারাধীন অবস্থায় আছে, অনেকের এখনও আমাদের আজকের সভাপতি সহ হাজিরা দিতে হচ্ছে মাসের পর মাস, এবং এখন পর্যন্ত এগুলো এক ধরনের হয়রানির কন্টিনিউ করছে। সেই প্রেক্ষিতে আইনটা প্রয়োজন। আমরা এটাও মনে হয় সবাই স্বীকার করবো যে হ্যাঁ, সাইবার সিকিউরিটি সমস্যা আছে এবং থ্রেট হচ্ছে, বিভিন্ন ধরনের ইন্টিমিডেশন হচ্ছে থ্রু সাইবার স্পেস, এবং এটার জন্য আমাদের সুরক্ষাও প্রয়োজন আছে। সেকেন্ড জিনিস অ্যাপ্রিসিয়েট করবো যে অল্প সময়ের মধ্যে আমরা দেখছি যে সাইবার সিকিউরিটির কয়েকটা মামলাও হয়ে গেছে, কিছু চেঞ্জেস আসছে কোর্টের প্রক্রিয়ার মধ্যে, যে সব জায়গায় সাথে সাথে গ্রেফতার হচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে তদন্তে দেওয়া হচ্ছে, যেগুলো খুব অল্প হলেও আই থিঙ্ক এগুলো অন্তত আমরা বলি যে এগুলো there is some change in practice and there is some change in process. এটা যথেষ্ট নয় কোনো মতেই, কিন্তু একটু হলেও হয়েছে। এখন আমি অন্য সবার সাথে এখন একটু সুর মিলিয়ে কথা বলবো যে আমাদের যেটা আমরা দেখছি, একই কথাগুলো আমরা আই থিঙ্ক এখন কয় বছর ধরে বলে যাচ্ছি, 2006 থেকে। আইনটা শুরুতে এসব সাইবার আইনগুলো আওয়ামী লীগের আন্দোলনে শুরু হয়নি, 2006 শুরু হয়েছে। সেই আমাদের জরুরি অবস্থায় চলে যাওয়ার কয়েক মাস আগে বিএনপি যখন সরকারে, এবং তখনও আইন নিশ্চয়ই ওইরকম একটা অনুভূতি নিয়ে করা হয়েছে যে এই আইন আমরা যাকে ইচ্ছে ধরতে পারবো। আওয়ামী লীগ এটাতে ভেবেছিল যে তারা অনেক ধরনের সমস্যার মধ্যে পড়বে, কিন্তু আওয়ামী লীগ আইনটা রেখে দিল। সো আই থিঙ্ক এই কন্টিনিউটির ব্যাপারটা নিয়ে আমাদের কথা বলতে হবে, যেটা সবাই বলছেন যে আমরা এক্সপেক্ট করিনি যে অন্তর্বর্তীকালীন সরকার এই কন্টিনিউটির মধ্যে থাকবে। আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলে যে ধরনের হয়রানিমূলক আইনগুলো করা, সেটা আবার কেন রিপিট হবে, সেটা আমরা চাচ্ছি না। আরেকটা কন্টিনিউটি আমরা দেখছি যে এটা ঔপনিবেশিক আমলের যে ধ্যান ধারণা, সেগুলো এখন পর্যন্ত এখানে রিফ্লেক্টেড হচ্ছে। শব্দ চয়ন একটু ভিন্ন ধরনের, যেটা বলা হয়েছে যে মানহানি না বলে সামাজিক মর্যাদার ব্যাপার বলা হচ্ছে, এবং ধারণাটা মোটামুটি একই, এবং আরো কিছু একেবারেই ঔপনিবেশিক আমলের শব্দগুলো, ধারণাগুলো এর মধ্যে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে অশ্লীলতা এবং এই ধর্মীয় মূল্যবোধে আঘাত হানার ব্যাপারটা আমি বলবো ওই সময়কার থেকে চলে এসছে। আমরা যে সব প্রক্রিয়াগুলো ঔপনিবেশিক আমলে দেখেছি, যে একটা কাইন্ড অফ ডিভাইড অ্যান্ড রুল প্রসেস, বিভিন্ন ধরনের যেভাবে পার্সোনাল লজও দেখেছি, এখানেও সেই জিনিসটা দেখছি যে এই বিষয়গুলো কিভাবে নিয়ে আসা হয়েছে। সো আর তার আবার একটা কন্ট্রাডিকশন, একদিকে ঔপনিবেশিক আমলের ধ্যান ধারণা, অন্যদিকে ঔপনিবেশিক আমলেও যে রক্ষা কবচগুলো ছিল আইনের মধ্যে, এগুলো যাতে অপব্যবহার না হয়, ওগুলো আবার ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আমরা একটা খুব আরামে আছি, ওদের আজে বাজে ধারণাগুলো নিয়েছি, আবার সেফগার্ড মিনিমাম যা ছিল ওগুলো রাখতে চাচ্ছি না, একেবারে স্বেচ্ছাচারী এভাবে চলতে চাই। যাতে এই দুইটা পয়েন্ট, মোটা দাগের পয়েন্ট আমাদের একটু বুঝে নিতে হবে বিফোর উই এঙ্গেজ ইন দ্য ল মেকিং প্রসেস। আরেকটা ব্যাপার সবার কথা শুনে যেটা মনে হলো, যে মেবি যেহেতু এই সরকারও একটা সীমিত সময়ের মধ্যে এসছে, তারও একটা জরুরি পরিস্থিতির মধ্যে একটা আইন করতে চাচ্ছে টু ডিল উইথ পুরনো মামলা এবং এখন যে ধরনের হুমকি ইত্যাদি সবাই ফেস করছে, তাহলে সীমিত আকারে আইনটা হলে আরো ভালো হয়। আইরিন আই থিঙ্ক আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কত ব্যাপক একটা পরিসর, সাইমবাবু বলেছেন বিশাল একটা পরিসর, অনেক ধরনের ইস্যু এখানে আসছে, সবগুলো নিয়ে যদি ওনারা এখন নামেন পারা যাবে না। সো যেটা নিয়ে সমস্যাটা কি, কোন সমস্যা আমরা এই মুহূর্তে ধরতে চাচ্ছি, সেটা যদি আমরা আগেই পরিষ্কার করতে পারি, তাহলে ওগুলোর জন্য আমরা একটা আইন করতে পারি। প্রসেস নিয়ে অনেকে বলেছেন, আমি এটা নিয়ে একটু বলতে চাই যে আমরা যতদূর জানি আইসিটি মন্ত্রণালয় থেকে কিছু মত বিনিময় করা হয়েছে, কিন্তু যেটা আগের প্র্যাকটিস এবং অত্যন্ত দুঃখজনক, সেই কনসালটেশনে আমরা বলছি না যে আমাদের সবাইকে ডাকতে হবে, মেবি আমাদের অত বেশি জ্ঞান নাই, না ডাকলেই হয়, যাদের কাছে জ্ঞান আছে তাদেরকে ডাকা যেতে পারে, কিন্তু কারা গেলেন সেটা অন্তত আমরা যদি জানতে পারি, দ্যাটস এ মিনিমাম ইনফরমেশন, তাই না? যে এনাদের সাথে কনসালটেশন, সেটা আমরা জেনে নিলাম কোন সেক্টরে কে গেছে না গেছে। আরেকটা পয়েন্ট যেটা জানা দরকার, যে আজকে আমরা তাও নট টু ব্যাড, আমরা 5 জন নারী এখানে আছি, 6 জন ভিডিও অনলাইন সহ, বাট জেনারেলি আমরা যেটা দেখছি যে এখন যে প্রসেসগুলো চলছে সেখানে খুব একটা অন্তর্ভুক্তিমূলক প্রসেস চলছে না, কিন্তু সেখানে নট অনলি নারীরা নেই, এখানে বলা হচ্ছে যে নারী এবং শিশুর জন্য বিশেষ কিছু বিধান রয়েছে আইনের মধ্যে। শিশুদেরকে না ডাকলে দেখেন না, কিন্তু শিশুদের নিয়ে যারা কাজ করছেন, শিশুদের অনুভূতি বুঝতে চাওয়ার চেষ্টা করতে পারেন, যারা ভিকটিম হয়েছেন এই ধরনের ঘটনায়, এবং ভিকটিম হয়েছেন দুইভাবে, রাইট? যাদের
যাদের ইমেজেস ইত্যাদি ব্যবহার করা হয়েছে তারাও হয়তো কথা বলতে পারে কনফিডেন্সিয়ালি, এরকম আলোচনায় আসা দরকার নেই, কিন্তু একটু বোঝা দরকার তাদের কী কী প্রয়োজন, কী হয়েছে। আর অন্যরা যারা এই ধরনের আইনের শিকার হয়েছেন, এরকম আমরা কুবরার কথা সবাই জানি, আরও এরকম মেয়েরা আছে যাদের নিয়ে লেখালেখি হয়েছে, পুতুল, দীপ্তি, যারা 17 মাস বন্দি অবস্থায় ছিল সিএসের অধীনে। তাদের কাছে একটু বোঝা উচিত যে এক্স্যাক্টলি এই গ্রেফতারের ঘটনাগুলো, জামিনের ঘটনাগুলো, এগুলো কীভাবে দেখা উচিত। সো আই থিঙ্ক এটা একটা আমাদের মিনিমাল ডিমান্ড যেতে পারে যে কনসালটেশন যা যা হচ্ছে, যেই কনসালটেশনই হোক না কেন, এই ক্ষেত্রে আইসিটি ডিভিশনের যে বা মিনিস্ট্রির যে কনসালটেশন পাবলিক করা হোক, কারা গেলেন, কবে গেলেন, এবং তারা যে সুপারিশগুলো দিয়েছেন লিখিত আকারে যদি থাকে সেগুলো উঠে ফেলা হোক, তাহলে আমরা সবাই সেটা থেকে আমাদের জ্ঞান বৃদ্ধি করতে পারবো, আর একটু বুঝতে পারবো কী কী বিষয়গুলো সামনে নিয়ে আসা হয়েছে, কী কী মিসিং হয়েছে, তাহলে সবাই তাদের কাজও ফোকাস করতে পারবেন। সো শেষে দুটো পয়েন্ট, একটা হলো প্রক্রিয়ার ব্যাপারে কয়েকটা বলা হলো যে সময় একটা আই থিঙ্ক জ্যোতির্ময় প্রায় সবই বলে ফেলেছেন, আমি জাস্ট একটু যোগ করতে যাচ্ছি যে এখানে সময়সীমা লেখা আছে যে কতদিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে, এগুলো আমরা সবাই অভ্যস্ত। এখানে লেখা আছে যে এগুলো কোনোদিন মানা হয় না, এখানে বলা হচ্ছে 180 দিন, তারপরে 90 দিন আরও এটা বাড়ানো যায়, এবং যদি সময় মতো শেষ না করা যায় হাইকোর্টকে কোর্ট জানিয়ে দেবে, ট্রাইব্যুনাল জানিয়ে দেবে কেন পারেনি। সো এখানে আমরা সবার এক্সপিরিয়েন্স এগুলো, যেমন এগেন আমরা যদি আমাদের সভাপতির উদাহরণ নিতে পারি, ওনার এখন 6-7 বছরে হতে যাচ্ছে না, মামলা পেন্ডিং অবস্থায় আছে, no management of the case, no effort to try and reduce the time or anything, because এই মামলাগুলো করার মূল উদ্দেশ্যই হচ্ছে হয়রানি করা। এখন যদি আমরা মনে করি যে একটা বড় চেঞ্জ আসবে, আর মামলা শুধু হয়রানির জন্য হবে না, অন্য কারণে হবে, সৎ উদ্দেশ্যে হবে, তাহলে কিন্তু কেস ম্যানেজমেন্টের একটা প্রয়োজন আছে। সো এখানে যেমন 45 ধারায় বোধহয় বলা আছে টাইম লিমিটের ব্যাপার, সেখানে বলা আছে হাইকোর্টের রিপোর্ট যাবে, কিন্তু হাইকোর্ট নিজে কি কোনো ব্যবস্থা করবে? এই রিপোর্টগুলো তারাও কিন্তু আলমারিবদ্ধ করবে না, ওনারা একটু দেখে টেখে নির্দেশনা দিবেন যে তোমরা শেষ করো, দেখি কি অবস্থায় কি হচ্ছে। সো আই থিঙ্ক এই আইনের সাথে দিয়া যে কথাটা বলছিলেন, শুধু একটা আইনের ব্যাপার না দেখে এই আইনের সাথে অন্য কি কি সম্পৃক্ত আছে, কার কি কি দায়িত্ব রয়েছে, সেটা যদি একই সাথে ঠিক করা হয় তাহলে অনেক বেশি এটা কার্যকরী হওয়ার অনেক বেশি সুযোগ থাকবে। এক্সপার্টের ব্যাপারে একটা ব্যাপার আছে এখানে 44 ধারা আই থিঙ্ক বলা হয়েছে যে বিশেষজ্ঞদের মতামত কোর্ট নিতে পারবেন, ট্রাইব্যুনাল নিতে পারবেন। এখানে আমরা অতীতে একটা খুব বড় প্রবলেম দেখেছি যে প্রসিকিউশনের পক্ষে দেওয়া যায়, আপনার বিশেষজ্ঞ দেওয়া যায়, কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে আবার বিশেষজ্ঞ দেয় না, কোর্ট দিতে চায়, ট্রাইব্যুনাল দিতে চায় না, আর অনেকভাবে তৈরিও হয়নি, মানে হাতে গোনা কয়েকজন আছেন যারা এই বিষয়গুলো সম্পর্কে জানেন। সো এরকম টেকনিক্যাল এক্সপার্ট তৈরি করা এবং তাদেরকে এখানে ডিফেন্সের সাপোর্টেড মানে এক্সপার্ট হিসেবে থাকার সুযোগটাও দেওয়া দরকার। জামিনযোগ্য করা হয়েছে ইভেন 25 আর 26, which is a positive I think change, but যেখানে কম্পাউন্ডেবল, হোয়াট ইজ কম্পাউন্ডেবল এর বাংলা কি, আপোষযোগ্য যেগুলো রাখা হয়েছে, সেখানে ইন্টারেস্টিংলি সাইবার বুলিং ইত্যাদি ওগুলো আপোষযোগ্য করা হয়েছে, কিন্তু ধর্মীয় অনুভূতিতে কেউ যদি আঘাত আনে সেটা আবার আপোষযোগ্য না। অথচ আমরা জানি সেখানে অনেক ধরনের ভুয়া মামলা হয়, মিথ্যা মামলা হয়, হয়রানিমূলক মামলা হয়, এবং অধিকাংশ ক্ষেত্রেই যারা খুবই অর্থোডক্স ভিউ না নেন, একটু ডিসেন্টিং ভিউ নেন, একটু প্রশ্ন করেন, মেবি মারফতি টাইপের এরকম অন্য যারা সংখ্যাগরিষ্ঠ ধর্মের না, তাদের বিরুদ্ধে অনেক ক্ষেত্রে এইসব মামলাগুলো হয়। তো এখানে কেন আপোষযোগ্য রাখা হবে না সেটা বুঝলাম না। আরেকটা ফাইনাল দুটো প্রসিডিউর পয়েন্ট, আরেকটা হলো স্যাংশনের ক্ষেত্রে, এটা ওই ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ব্যাপার, যেটা বলছিলাম যে ঔপনিবেশিক আমলের যে রক্ষা কবচ ছিল সেটা আমরা রাখছি না। আগে যেটা ছিল যেরকম ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জিনিসটা যদি আলটিমেটলি রাখা হয়, ওরকম মামলা করলে সেখানে আপনার এটা ভালো করে পর্যবেক্ষণ করে এটার জন্য একটি অনুমোদন নিতে হয়, আগে ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিতে হয়, এটা ভাবা যেতে পারে কোথায় থেকে নেওয়া হবে, কিন্তু ওটা হ্যাঁ মানে সরি মানে আইনে আছে, আমাদের সিআরপিসিতেও আছে, বাট আমি বলছি যে আমরা ওইটা ওভাবে রাখবো না, অন্য কাউকে দায়িত্ব দেবো কিনা এটা দেওয়ার, বাট ওইটা থাকাতে যেটা সুবিধা হয় যে এখানে আপনার আমরা যে কেউ গিয়ে যে কোনো সময় মামলা ঠুকে দিতে পারি না, একটা ইম্পর্টেন্ট ব্রেক হিসেবে কাজ করে, কিন্তু আমাদের সিএসএ টিএসএ এগুলোর মধ্যে এটা নাই, সো ওটা একটু বিবেচনা করা দরকার। আর রেস্টের ব্যাপার যেটা ফাহিম ভাই বললেন, হ্যাঁ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এখানে এগেন এই বিষয়টা আসছে যে আমাদেরকে এই আইন অন্য আইনের সাথে দেখতে হবে যে কিভাবে এগুলো আসলে একসাথে কাজ করে। সেখানে যেমন বলা আছে যে উনি গ্রেফতার করতে পারবেন, কার্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এখন কার্যবিধিতে সুস্পষ্টভাবে বলা নেই
বলা আছে তল্লাশি ইত্যাদি কিভাবে করবেন, বাট গ্রেফতার যদি আপনি করেন ওয়ারেন্ট ছাড়া তখন কার্যবিহিতি তো অত বেশি কিছু বলা নাই। কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশনা দিয়েছে অনেক আগে, এখন অলমোস্ট 2 দশক আগে দিয়েছিল প্রথমবারের মতো, যে ওই যে আপনার নাম পরিচয় দিতে হবে, কেন গ্রেফতার করছেন, কোথায় নিচ্ছেন ইত্যাদি ইত্যাদিগুলো দিতে হবে, এবং তার আত্মীয় স্বজনের সাথে বা আইনজীবীর সাথে পরামর্শ এবং দেখা করার সুযোগ দিতে হবে। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার, আই থিঙ্ক এটা আমাদের সবাই মিলে একটু আওয়াজ তোলা উচিত। এই রক্ষা কবচগুলো সুপ্রিম কোর্ট দিয়েছে অ্যাগেন প্রায় 10 বছর আগে, কিন্তু আমরা সবাই জানি এগুলো মানা হয় না। আগের সরকার এই মিনিমাম এগুলো রক্ষা কবচ তেমন কিছু না, তাই না, খুব আহামরি কিছু না, কিন্তু মিনিমাম এইটা নিয়ে গত সরকারের আমলে একটা রিভিউ পিটিশন দাখিল করা হলো পুলিশের আবদারে, যে আমরা কাজ করতে পারছি না, মানে মানুষজনকে বলতে হয় আমরা কারা, কে, কিনো, কেন, আমাদের নাম কি, কেন তাকে তুলে নিয়ে যাচ্ছি, এটা বলতে হয়, এটা খুবই কষ্টকর, এগুলো আমরা করতে চাই না। সো এবং বলা হয়েছে যে এইসব রক্ষা কবচ যদি থাকে তাহলে পুলিশ তাদের কাজ করতে পারবে না এবং অপরাধ কিন্তু চলতেই থাকবে, রোধ করা যাবে না। আনফর্চুনেটলি সুপ্রিম কোর্ট এই পিটিশনটা গ্রহণ করেছেন এবং যদিও ওনার কোনো স্থগিতাদেশ দেননি, এটা এখন কোর্টে পেন্ডিং। এখন বড় প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান কি এটা নিয়ে। তারা কি রক্ষা কবচগুলো চান? তারা কি চান যে মানবাধিকার সুরক্ষা করা হোক, এরকম করে মানুষজনকে রাতারাতি তুলে না নেওয়া হোক? আই থিঙ্ক আমার পরে দিদার বললে উনি সবচেয়ে স্পষ্টভাবে বলতে পারবেন যে এটাতে কেন অন্তর্বর্তীকালীনের সরকারের অবস্থান আমাদের কাছে পরিষ্কার করা উচিত, কারণ এই মুহূর্তে তারা কোনো কিছু বলেননি, আমরা ঠিক জানি না ওনারা কী করবেন না করবেন। আর লাস্ট কথাটা হলো যে ডেফিনেশনের ক্ষেত্রে ওই যে অশ্লীল, অপমান, সামাজিক মর্যাদা এইসব শব্দ খুবই ভেগ, এগুলো রাখা যায় না। অ্যাট দ্য সেম টাইম আর ডেফিনেশন ডেফিনেটলি মানহানি, সামাজিক মর্যাদা এগুলো ডেফিনেট ফৌজদারি আইনে রাখা উচিত না। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের এটাও স্বীকার করতে হবে যে দেওয়ানি আইনে যখন আমরা প্রতিকার চাইতে যাই, এটা না চাওয়ার মতোই একটা ব্যাপার। কারণ দেওয়ানি আইনে আপনি কোনো একটা আবেদনকার, মানে কোনো একটা ডিমান্ড কারোর কাছে পাঠাবেন যে আমাকে তুমি ডেফামেশন করবে না, আমার মানহানি করবে না, এটার জন্য আমি 5 কোটি টাকা চাইবো, ওটা একদিকে একটা প্রবলেম, কিন্তু ওই 5 কোটি টাকার মামলা ঝুলে থাকবে আপনার আদালতে 5, 10, 20, 25 বছর পর্যন্ত, কিছু হবে না। সো আই থিঙ্ক আমাদের একটু দেখতে হবে যে কোথায় থেকে অ্যাকচুয়ালি প্রোটেকশনগুলো আসে ইন দিস সিচুয়েশন এজ ওয়েল। সেটা এই আইনে আসবে না, অন্য জায়গায় আসবে, কিন্তু সেটা ভাবতে হবে। আর একটা জিনিস কি আমরা পেতে পারি, মানে দুটো তথ্য যদি আমরা পেতে পারি আইসিটি মিনিস্ট্রি থেকে, একটা হলো ওই তথ্য যে কারা কারা মত বিনিময়ে আসে, কাদেরকে ডাকা হয়। আরেকটা হয় যে যদি একটা কাইন্ড অফ স্টেটাস রিপোর্ট দেওয়া যায়, যে মামলাগুলো পড়েছিল, শুরুতে তো বলা হয়েছিল, অগস্টেই বলা হয়েছে যে এই মামলাগুলো প্রত্যাহার করা হবে এবং এগুলোর জন্য মানে কিছু বিশেষ ব্যবস্থাও নেওয়া হবে, এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে একটা প্রক্রিয়া অনুসরণ করা হবে। সেটা যদি আমরা এখন জানতে পারি, একদিকে যে মামলা প্রত্যাহারের ক্ষেত্রে কী কী হয়েছে, সব মামলা হয়তো প্রত্যাহার হবে না, কিছু কিছু জেনুইন মামলা হয়তো ছিল, সেটা একটু বোঝার ব্যাপার। আর সেকেন্ডটা হলো যে এইসব মামলা আদালতে পড়ে আছে, আমাদের হাইকোর্টে পড়ে আছে, বিভিন্ন সময় বিভিন্নজন গেছি, সেগুলো কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে এখন রিজলভ করা হবে কিনা। এবং আরও ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমি দিদারের জন্য একটা প্রশ্ন রাখবো, যে যারা কিছুটা হলেও প্রোটেকশন পেয়েছেন হাইকোর্টের কাছ থেকে, যে হয়রানিমূলক মামলা স্থগিত হয়েছে ইত্যাদি, সেই ক্ষেত্রে আমরা কি আশা করতে পারি এবং ধরে নিতে পারি কি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে যারা সেখানে ওকালতি করতে আসবেন, আমাদের অ্যাটর্নি জেনারেল ডিপার্টমেন্ট, তারা আগের সরকারের অবস্থান নেবেন না, তাদের অবস্থান বদলে যাবে এবং তারা মনে করবে যে এগুলো ডিসপোজ করে তাদেরকে এখন সুরক্ষা দিতে হবে। আমরা কিছু কিছু এক্সাম্পল দেখেছি, খুবই চিন্তার বিষয়, যে যেখানে সুপারিশ লেখা হচ্ছে যে মামলা তুলে নেওয়া হবে, সেখানে আবার একই সাথে মন্তব্য করা হচ্ছে যে প্রয়োজন বোধে এই মামলাটা আবার চালু করা যাবে। তো এটা তো আবার একটা খড়গকার যার যার মাথার উপরে পড়ে থাকলো, এটা যেন না থাকে, এখন সেটার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে।